আগে স্থানীয় নির্বাচন চায় সরকার। সব পক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন আসিফ মাহমুদ। জাতীয় নির্বাচন দিতে দেরি করলে প্রশ্ন উঠবে, মন্তব্য বিএনপি নেতার। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার আরও 100। পুলিশের জালে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন। রাঘব বোয়াল থেকে চুনো পুঁটে কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তৈরি পোশাক খাতের বাজিমাত। অর্থ বছরের 7 মাসে মোট রফতানি আয় $23.5 বিলিয়ন। বছর ব্যবধানে বেড়েছে 12%। এবং ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে রংপুরের আলু চাষিরা। উঠছে না উৎপাদন খরচও। সিন্ডিকেট করে হিমাগার ভাড়া বাড়ানোর অভিযোগ চাষিদের। রফতানির সুযোগ দাবি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকার ইতিবাচক। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আওয়ামী লীগ আমলে পিরোজপুরে প্রকল্পগুলোতে 1648 কোটি টাকার দুর্নীতি হয়েছে জানিয়ে তিনি বলেছেন, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যেই আলোচনায় আসে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে। এ নিয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক। কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটা নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশন, তারপর রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে পেপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় গত 4 বছরে 17টি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের তদন্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, প্রায় 16.5 কোটি টাকার প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে। দুর্নীতিতে সরকারের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কয়েকজন সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। তাদের সম্পূর্ণভাবে কার্টেল করে একসাথে যোগসাজশ করে এই লুটপাটটা করা হয়েছে, যেখানে ইভেন কাগজে কলমেও কাজ দেখানো হয়নি। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে, সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। এছাড়া শিগগিরই ঢাকা শহরে সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন বিলম্বিত হলে ডক্টর ইউনূসের মর্যাদা কলঙ্কিত করবে আওয়ামী লীগের ডেভিল হান্টের সদস্যরা। এমন শঙ্কা প্রকাশ করে আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিন জন্ম দেওয়ার চেষ্টা চলছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, ক্ষমতা গ্রহণের পরপরই ডেভিল হান্ট শুরু হলে গাজীপুরে ছাত্রদের ওপর আক্রমণ হতো না। এছাড়া বিএনপি মৃত ব্যক্তির ভোটে জিতে ক্ষমতায় যেতে চায় না বলেও মন্তব্য করেন ফারুক। কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মহিন ফখরুদ্দিনের জন্ম দেওয়ার আপনি আর দীর্ঘায়িত করেন না। অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন, কারণ আপনি বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে ইতিহাস, সেটা কলঙ্কিত করবে এই আওয়ামী লীগের ডেভিল হান্টের সদস্যরা। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
সালেহীন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে তার বাসভবন যমুনায় বৈঠক করতে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির 2 সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এই মাত্র ওনারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। 6টায় কিন্তু আজকে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেই বৈঠকে বসতেই তারা বিএনপির যে 3 জন প্রতিনিধি দল তারা ভিতরে প্রবেশ করলেন মাত্রই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। বিশেষ করে আজকের যে বৈঠকটি আমরা বলতে চাই সেই বৈঠকটি হচ্ছে আজকের মূলত বৈঠকটি হচ্ছে আগামী নির্বাচনটা কেমন হবে, কবে হবে বা কীভাবে হবে, তার প্রস্তুতিটি আসলে কী সেই সব বিষয় নিয়ে এখানে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তাছাড়াও দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশে যে চলমান অস্থিরতা এবং বিভিন্ন ধরনের যে অরাজকতা তৈরি হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে যে ধরনের অবরোধ বা কিংবা বিক্ষোভ তৈরি হচ্ছে সেসব বিষয়গুলো কিন্তু আজকে বৈঠকে অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে এর আগে বিএনপির প্রতিনিধি দলরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেও সেবার কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিংবা স্টেক হোল্ডার যারা রয়েছে নির্বাচনের এবং বাংলাদেশের রাজনীতির সঙ্গে তারা কিন্তু বৈঠকে ছিলেন। তবে আজকে শুধুমাত্র বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, যিনি এর ভিতরে কিন্তু কয়েকজন উপদেষ্টা রয়েছেন, তবে উপদেষ্টাদের নাম এখনো পর্যন্ত জানতে পারেনি। বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনে তারা রয়েছেন। মূলত আগামী নির্বাচনটি যেমন একটা বিষয় রয়েছে, প্রধান বিষয় হিসেবে দেখা হচ্ছে এবং একই সঙ্গে বর্তমান যে বাংলাদেশের রাজনীতি এবং যে বর্তমান পরিস্থিতি, একই সঙ্গে যে অস্থিরতা চলছে রাজনীতি, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রে। একই সঙ্গে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দাম কমানোর বিষয়গুলির সঙ্গে থাকবে। যেহেতু সামনে রমজান, আর কিছুদিন পরেই কিন্তু রমজান শুরু হচ্ছে এবং রমজানের দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে কমিয়ে রাখা যায়, সহনশীল পর্যায়ে রাখা যায়, সেসব বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্রর যে প্রকাশের বিষয়টিও কিন্তু আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি, তবে সেটি এখনও নিশ্চিত নয় যে সেটি আসলেই কোন কোন বিষয়গুলো আলোচনা হবে। যদিও তারা এই বৈঠক পরবর্তী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একই সঙ্গে যে স্থায়ী কমিটির 2 জন সদস্য রয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, এই 3 জন যেখানে রয়েছেন তারা বেরিয়ে আসলে হয়তো তিনি গণমাধ্যমকে ব্রিফ করবেন এবং আমরা জানতে পারবো আসলে পরবর্তীতে কী ধরনের তার ভিতরে কী ধরনের আলোচনা হয়েছে এবং কী সিদ্ধান্ত হয়েছে, সেসব বিষয়গুলি কিন্তু তারা বলবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি, ধারণা করতে পারছি। এখন পর্যন্ত যে বলা যায় যে ঠিক 6:04 নাগাদ এই গাড়িটি কিন্তু প্রবেশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির 2 জন সদস্য যিনি রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ, 3 জনই কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এই বৈঠকটি ভিতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখন শুরু হচ্ছে বৈঠকটি। তো বৈঠক থেকে বেরোলে সবশেষ অবস্থা জানতে পারবো, তবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা হচ্ছে। তো এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে নতুন করে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের 100 নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। রাঘব বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে নিয়ে রোববার রাতে গাজীপুরের শ্রীপুরে মাটির মসজিদ এলাকায় অভিযানে যায় পুলিশ। 5তলা ভবনের 4র্থ তলায় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সন্ধান মেলে। গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায় প্রায় 2 মাস ধরে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন চয়ন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি হত্যা সহ একাধিক মামলা রয়েছে। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। এছাড়া গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযানে ধরা পড়েছেন 100 জন। আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপারেশন ডেভিল হান্টে রাঘব বোয়াল থেকে শুরু করে চুনোপুটি কেউ ছাড় পাবে না। ডেভিল হান্টে যে বড় শয়তানদের ধর, ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পরে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নেই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে
বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। যতদিন ডেভিল মুক্ত না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ভোজ্য তেলের অস্থিরতা নিরসনে কাজ করছে সরকার। এক সপ্তাহের মধ্যে তেলের বাজারে অস্থিরতা কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে খুলনার দৌলতপুর জুট মিল পরিদর্শন শেষে এ কথা বলেন উপদেষ্টা। এই মুহূর্তে তেলের বাজারে একটা সাময়িক সংকট আছে বলে আমি মনে করছি। এই সংকটটা খুবই সাময়িক, কিছুদিনের মধ্যে কেটে যাবে। যারা যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট এদের মজুদ পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং অতি দ্রুত আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি এবং তার ফল আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। পুরোপুরি বিশ্লেষণ করছি এবং তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি, এই ব্যবস্থার বিনিময়ে আমরা আশা করি সপ্তাহখানেকের মধ্যে আপনারা ভোজ্য তেলের বাজারে যে এই মুহূর্তে একটা কিছুটা যে অস্থিরতা আছে, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। রাজনৈতিক অস্থিরতা, বন্যা এবং চরম শ্রমিক অসন্তোষের পরও চলতি অর্থ বছরের 7 মাসে $23.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের এই সময়ের তুলনায় $2.5 বিলিয়ন বেশি। আর্থিক ক্ষতির সংখ্যা সত্ত্বেও বিদেশি বায়ারদের কোনো অফার ফিরিয়ে না দিয়ে তৈরি পোশাক খাতের অগ্রগতি ধরে রেখেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের 7 মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 23.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানি প্রবৃদ্ধি হয়েছে অন্তত 12%। এর মধ্যে অর্থ বছরের শুরুর প্রথম 2 মাস রাজনৈতিক অস্থিরতা, পরের 1 মাস ভয়ঙ্কর বন্যা এবং পরবর্তীতে চরম শ্রমিক অসন্তোষ রফতানির পরিমাণ তুলনামূলক কমে গিয়েছিল। নানাবিধ অসুবিধার সত্ত্বেও তারা এটা করতে পেরেছে। হয়তো অনেকের ইয়ার হয়েছে বা ডিলে হয়েছে, ডিলের পরও এই এক্সপোর্টগুলো আমরা ধরে রেখেছি। মন্দা পরিস্থিতি কাটিয়ে ইউরোপ আমেরিকার পোশাকের বাজার আগের অবস্থায় ফিরতে শুরু করায় সব ধরনের সংকট কাটিয়ে ডিসেম্বর থেকে রপ্তানির পরিমাণ বাড়ছে বাংলাদেশের। আমাদের কিন্তু অনেক নতুন মার্কেট সৃষ্টি হয়েছে, যেসব মার্কেটের মধ্যে আমরা হেভি আইটেমগুলো এক্সপোর্ট করতে পারছি এবং এগুলোর ভ্যালুটা অনেকাংশে বেশি। বিশ্ববাজারের প্রতিযোগিতা টিকে থাকতে সব ধরনের পণ্যের উৎপাদন করছে। বায়ারদের কোনো অফারই ফিরিয়ে দিচ্ছেন না বাংলাদেশি গার্মেন্টস মালিকেরা। গত 7 মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা 12.68 বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়্যার পণ্য এবং 10.86 বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রফতানি করেছে। আমি চাই আমার স্পেসটা অকুপাই করে ফেলতে, আরেকজন চাইবে তার স্পেসটা আগামী 4 মাসের জন্য সিকিউর করে রাখতে। বিগত 2022-23 অর্থ বছরে 38.14 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হলো 2023-24 অর্থ বছরে অন্তত 5% কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুনামগঞ্জে কুশিয়ারা নদীর তীর সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে জগন্নাথপুর উপজেলার পায়েলগাঁও ইউনিয়নের জালালপুর খানপুর কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকায় এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, কয়েক দশক ধরে কুশিয়ারা নদীর ভাঙনে বৃহত্তর জালালপুর, গঙ্গানগর ও মধিপুর গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হয়েছে। প্রাচীন গ্রাম খানপুর কুশিয়ারা নদীর তীব্র ভাঙনের শিকার হয়েছে। ভাঙনের কবল থেকে নদীর তীর সংরক্ষণ করার জন্য দাবি জানান তারা। কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় বিএসএফ সিসি ক্যামেরা স্থাপন করায় আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে বিজিবি। রোববার রাতে ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে একটি মসজিদের সামনে সিসি ক্যামেরা স্থাপন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়রা খবর দিলে সোমবার ঘটনাস্থলে এসে ক্যামেরাটি খুলে নিতে বিএসএফকে আপত্তিপত্র দেয় ব্যাটালিয়ন 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হিমাগারে আলু সংরক্ষণ ব্যয় প্রতি কেজি 8 টাকা নির্ধারণ ও বস্তা প্রতি অগ্রিম 100 টাকা নির্ধারণের প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছেন চাষিরা। সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে আলু চাষী সংগ্রাম কমিটির ব্যানারে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, চলতি মৌসুমে বীজ, সার ও কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় আলুর উৎপাদন খরচ বেড়েছে। তবে হিমাগার মালিক ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে প্রতি কেজি আলুতে উৎপাদন খরচের অর্ধেক দামও পাচ্ছেন না কৃষকরা।
আলু আবাদ করতে যা যা লাগে সমস্ত কিছু চড়া দামে কিনে। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর কাল থেকে বান্দরবানের রোয়াংছড়ি দেবতাখুম পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক শামীম আরারিনী দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের সুবিধার্থে দেবতাখুম পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে 2023 সালের 16 ডিসেম্বর দেবতাখুম পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা ও থানচি উপজেলা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগে স্থানীয় নির্বাচন চায় সরকার, সব পক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন আসিফ মাহমুদ। জাতীয় নির্বাচন দিতে দেরি করলে প্রশ্ন উঠবে, মন্তব্য বিএনপি নেতার। এবং অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার আরও 100, পুলিশের জালে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন। রাঘব বোয়াল থেকে চুনোপুটি, কেউ ছাড় পাবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।